এবারের পরিবর্তনের ফলে আমরা কোন দিকে যাচ্ছি নাকি আগের পথে যাচ্ছি সেটি জানবো। তার আগে প্রফেসর মতিনুর রহমান, আপনাকে জানতে চাই যে গত দুদিনে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ ধাপে এসে এখন ঐকমত্য চূড়ান্ত করে জুলাই সনদের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার যে প্রচেষ্টা চলছে সেখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে বিভক্তি। এবং এই বৈঠকগুলোতে গতকাল এবং আজকে দুভাগে তো ভাগ হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করছে, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে ওয়াকআউটও হচ্ছে। তার মানে ঐকমত্য কমিশনের মধ্যে মতবিরোধ, নতুন বাস্তবতা যেটি আমরা দেখছি এটি কি কেবলই লন্ডন বৈঠকের প্রভাব, নাকি ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করে করে যে জায়গায় এসছে এখন চূড়ান্ত হওয়ার কথা, যেগুলোতে দ্বিমত আছে সেগুলোতে একমত হওয়ার কথা, সেখানে এসে হঠাৎ করে বিভক্তি বেড়ে যাচ্ছে কেন? এই বিভক্তি বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় এবং তাদেরই একটা অংশ এই নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে আবার অনিশ্চিত দিকে নিয়ে যাওয়া, আমি মনে করি। আপনি জানেন যে গতকালের বৈঠকে জামাত যোগ দেয়নি লন্ডন বৈঠকের প্রতিবাদে, আজকের বৈঠকে তারা যোগ দিয়েছে এবং গতকাল এবং আজ এই দুদিনই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা সেখানে আমরা বিষয়ভিত্তিক বিতর্কের চেয়ে একরকমের নতুন বিভক্তি দেখছি, যেটির কেন্দ্র বা উৎস যদি বলা হয় সেটি হচ্ছে লন্ডনের ঐতিহাসিক সেই বৈঠক প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এই প্রভাব যদি চলতে থাকে এবং নতুন করে বিভক্তি হতে থাকে, ঐকমত্য কমিশনের ঐক্য আসলে আমরা কবে কিভাবে পাবো, আদৌ পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো বেশি এজেন্ডা ওপেন করেছেন আমার কাছে মনে হয়েছে, এবং এখানে যারা আমন্ত্রিত হচ্ছেন বা হয়েছেন সেটা খুব সেটার একটা খুব স্ট্যান্ডার্ড খুব মেনটেন করা হয়েছে বলে আমার মনে হয়নি। যেমন আপনি করতে পারতেন সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে নির্বাচনে অংশ নিয়েছে, আপনি তো একটা ক্রাইটেরিয়া মেনটেন করবেন। ইতিপূর্বে অংশগ্রহণ করেছে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে অভিজ্ঞতা আছে এই ধরনের পলিটিক্যাল পার্টি, এক। দ্বিতীয়ত আপনি করতে পারতেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে। অবশ্য শেখ হাসিনা শেষ মুহূর্তে কতগুলো মনপসন্দ পার্টি করেছে না, বা নিবন্ধন দিয়েছে, যেগুলোর কোনো সাইনবোর্ড আপনি বাংলার কোথাও দেখতে পাবেন না। নিবন্ধনহীন অনেক দল তো এই আর যারা নিবন্ধনহীন রাজনৈতিক দল, আমি বলি সংবিধান যে কোনো মানুষ সংগঠন করার যেহেতু অধিকার রাখে আছে, সংগঠন করিবার অধিকার রাখে, সমবেত হওয়ার অধিকার রাখে, অ্যাসেম্বলড হওয়ার কথা, অ্যাসেম্বলড হতে পারবেন, অর্গানাইজড হতে পারবেন, অর্গানাইজেশন করতে পারবেন, দিস আর অল রাইটস, ফাইন। বাট তারা দেশের যেহেতু আরেকটা আইনও আছে আপনার রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন প্রাপ্তি এবং অপ্রাপ্তি অথবা বাতিল আদেশ প্রত্যাহার করার ব্যাপার আছে না। তো যেহেতু ওই বিষয়টা যেহেতু থাকে, তাহলে আপনি যেটা করতে পারতেন ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেপারেটলি ডাকতে পারতেন। এখন যেটা হলো কি, আপনার জাতিসংঘভুক্ত দেশ আর জাতিসংঘের সদস্য নয় বা সদস্য পদ প্রার্থনা করেছে অথবা প্রত্যাশী হোয়াট এভার, সব একাকার যখন হইতো তখন একটা কি বলে এটাকে বলা যেতে পারে একটা বিশৃঙ্খল অবস্থা, আমি দেখতে পাচ্ছি এখানে। বিকজ ইউ নো যে there are so many political in the name of political parties there are so many organizations, তাই না? এগুলো সম্পর্কে আপনিও জানেন, আমিও জানি, এই জানার তো কোনো শেষ নাই। তো হোয়াট এভার, এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনার সংলাপ বা ঐক্য প্রক্রিয়া, ঐক্যমত প্রক্রিয়ার মধ্যে যারা যুক্ত আছেন এই দলগুলোর যোগ বিয়োগ আমরা দেখি। ক্রাইটেরিয়া কি আপনি প্রশ্ন তুলেছেন, মোটা দাগে এটুকু বোঝা যায় যে অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে এরকম বোধহয় একটা ভাগ, অনেক দল আছে যেসব শর্তের কথা আপনি বলেন। আমি আপনাকে আরেকটা কথা স্পষ্ট করতে চাই, অভ্যুত্থানের বিপক্ষে পক্ষের ব্যাপার না। আমি যেটা মনে করি আমার বিবেচনায় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একাট্টা হয়েছিল শেখ হাসিনার স্বৈর শাসনের বিলুপ্তির ব্যাপারে। এখানে পক্ষের বিপক্ষের বলে কোনো রাজনৈতিক দল নাই, একটা মাত্রই আপনার বিপক্ষ ছিল, সেটা হচ্ছে শাসক দল এবং শাসক দলের কিছু অনুগামী সংগঠন অথবা কি বলে আপনার সহযোগী ইত্যাদি ইত্যাদি। ওগুলো তো এমনিই নেই।
আর বাকি সবাই তো ছিল, নারী ছিল, পুরুষ ছিল, আপনার মানে বাচ্চারা ছিল, মায়েরা ছিল। আপনার এটার সাথে যোগ করি, গতকাল এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই সংলাপ প্রক্রিয়ায় যাদেরকে যুক্ত করা হচ্ছে কোন ক্রাইটেরিয়ার বেসিসে, অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন শক্তি ছিল, তাদের প্রতিনিধিত্ব নাই। এনসিপির বিলম্বিত এই উপলব্ধি নিয়ে আপনার মন্তব্য? নিঃসন্দেহে আপনি নিজে এটার উত্তর দিয়েছেন, এটা বিলম্বিত বা এখন কেন তারা এই প্রশ্ন তুলছে? এতদিন তো তোলে না, যখন তাদের আপার হ্যান্ড ছিল। রাইট, মানে বিষয়টা হচ্ছে কি, আগে তো তারা নিজেরাই মনে করতো তারাই একমাত্র মানে শক্তি, আর বাকিদের তো শক্তি মনে করতো না, তাই না? কিন্তু একটা অভ্যুত্থান যে একা শক্তিতে হয় না, কোনো বিপ্লব যে একক শক্তিতে হয় না, অনেকগুলো শক্তি লাগে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তখনকার সময় তো আওয়ামী লীগ প্রধান দল ছিল, কিন্তু আরও অন্যান্য দল তো ছিল। যেদিন শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, অন্যান্য শক্তিগুলোকে, মুক্তিযুদ্ধের অন্যান্য সকল পক্ষগুলোকে যখন অস্বীকার করলেন, তখনই কিন্তু আপনার আমাদের 72 সালে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য হতে পারত দেশটা পুনর্গঠনের ব্যাপারে। দেশটাকে একটা সঠিক পথরেখার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি কিন্তু 72 থেকেই ছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা মাঝে মধ্যে মানে একেবারে 2-4 বছর না, 10-20 বছর পরে আমরা মাঝে মধ্যে একটা অপরচুনিটি পাই। সেই অপরচুনিটি খুব রক্তের বিনিময়ে। 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা অপরচুনিটি পেলাম, একটা নতুন দেশ পেলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারতাম। আমরা একটা আধুনিক কি বলে, মানে আপনার পার্লামেন্ট বলেন, সরকার, জবাবদিহিমূলক সরকার বলেন, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা মানে হারিয়েছি যখন শুধুমাত্র দলবাজি করতে যে না, সব আওয়ামী লীগ করেছে, সব মানে আওয়ামী লীগ ছাড়া কারোর কোনো অংশগ্রহণ, এই দলবাজি করতে ওটা শেষ হয়েছে। 75 সালের 7 নভেম্বরে আরেকটা বিপ্লব হলো এই দেশে। 75 সালের 7 নভেম্বরে সেই বিপ্লবের মধ্য দিয়েও কিনেন, যদিও এই বিপ্লবে অনেকগুলো অর্জন আছে। আজকে বাংলাদেশে যে আপনি বহু রাজনৈতিক দলগুলো দেখেন, বহু মত দেখেন, আপনি বাংলাদেশের যে একটা মুক্তবাজার অর্থনীতি দেখেন, অনেকগুলো পরিবর্তন আসছে না? এই যে আপনার টেলিভিশনে কথা বলছি, তারপরে আপনার বহু প্রাইভেট ব্যাংক, যদিও লুটপাট প্রচুর হয়েছে, লুটেরা শক্তিদের অনেকেই বেসরকারি খাতে ব্যাংক বিমা করেছে, অর্থাৎ পদ্মার পানি টেনে মেঘনা ঢেলেছে, মেঘনার পানি ঢেলে যমুনে ঢেলে সব ব্যাংক বিমা মালিক অনেকেই হয়েছে। অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হোয়াটএভার, অনেক সমালোচনার পরেও তো বাংলাদেশে একটা জায়গায় তো মানে একটা উন্নত জায়গায় তো পৌঁছেছে, সেটাও তো সত্য। তো এই জায়গাটার ভিত্তিটাও ছিল কিন্তু 75 সালের 7 নভেম্বরের সেই সিপাহী জনতার গণ অভ্যুত্থান। কিন্তু আমরা পুরোটা কিন্তু আমরা গ্রাপ করতে পারিনি। ওখানে অনেক কাজ করার সুযোগ ছিল। 90 সালে একটা মানে ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা রাষ্ট্র বিনির্মাণ করার একটা আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। কারণ সামরিক শাসনের মধ্য দিয়ে তো রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না। এটা তো 1982 সালে 24শে মার্চ এরশাদ এটাকে ডিরেল্ড করে ফেললো, গণতন্ত্র থেকে এটাকে পথচ্যুত করে ফেললো। তো আপনার 90-এর গণ অভ্যুত্থান, যার অন্যতম নেতা আপনি ছিলেন, সেই অভ্যুত্থানের পর তো আপনার দল ক্ষমতা এসেছিল, সেটি কেন আবার? আমি আপনাকে একটা কথা, ওইখানে একটা ঐক্যমত্য লাগে। আপনি একটা যেমন মনে করেন, আমরা একসময় তো দেশটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তারপর আমরা 91 সাল থেকে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আমরা যে সংসদীয় মানে ফুল সংসদীয় ব্যবস্থা, আমি ওটাকে মনে করি না, মানে যে ব্যবস্থাটি এখনও মানে আছে, যেটা ব্যবস্থাটা বাদ দেওয়া হয়নি, এটা অ্যাবসলিউটলি ইটস নট এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, আমি তা মনে করি না। তো মানে অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার ব্যবস্থা চালু হয়েছিল, সেটাও কিন্তু একটা মানে ঐকমত্যের কারণে হয়েছিল। আপনার অনেক বিষয়গুলো লাগে, ঐকমত্য লাগে। আপনি শুধুমাত্র ব্রুট মেজরিটি অথবা 151, যেহেতু আমার মানে পার্লামেন্টে 300 মেম্বার আছে, 151 মেম্বার, সব মহিলা মানে যে সংরক্ষিত সদস্য আছে তাদের নাম্বারটা ধরতে হবে। এই শুধুমাত্র আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেক কিছু পাস করাতে পারবেন না, পাস করালেও আপনি সাস্টেইন করতে পারবেন না, সাস্টেইন টেম্পোরারি করলেও এটা আপনি প্রগ্রেস করতে পারবেন না। সেই জন্য কতগুলো জায়গাতে আপনার মানে কনসেনসাস লাগে। যেমন আপনার পলিটিক্সটা আসলে কি, পলিটিক্সটা তো একটা আর্ট, এটা তো একটা শিল্প, এটা কিন্তু মানে এটাকে আপনি খুব ছোটোখাটো জিনিস না, কিন্তু এটা ইচ্ছে করলে আপনি রাজনীতিক হয়ে যেতে পারেন না। এটাকে আয়ত্ত করতে হয়, এটাকে চর্চা করতে হয়, এটা বোধের মধ্যে আনতে হয়। মানে সব রাজনীতিবিদ কি ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন না? না, সেই জন্য পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ রিকনসিলিয়েশন বলা হয়।
যে পলিটিক্স যদি রিকনসিলিয়েশনের যখন একটা আর্ট হিসেবে বিবেচনা হয়, পলিটিক্স ইজ আর্ট অফ আপনার অ্যাডজাস্টমেন্ট, আপনি আরেকজন অ্যাডজাস্ট করবেন, তাই না? এই যে বিষয়গুলো মানে প্রতিটাই কিন্তু আর্ট। এইগুলোকে যখন আপনি ভুলে যাবেন, আপনি বলেন না ইউ হ্যাভ দ্য মেজরিটি, হোয়াট এভার ইউ লাইক, আপনি এটা করতে পারবেন, তাহলে তো ওটা ইয়েস আপনি মেজরিটি বলে করতে পারবেন, তাহলে মানে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনারই হবে না, সঠিক হয় না। আমি এবারের পরিবর্তনের ফলে আমরা কোন দিকে যাচ্ছি নাকি আগের পথে যাচ্ছি সেটি জানবো। তার আগে প্রফেসর মতিনুর রহমান, আপনাকে জানতে চাই যে গত দুদিনে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ ধাপে এসে এখন ঐকমত্য চূড়ান্ত করে জুলাই সনদের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার যেই প্রচেষ্টা চলছে, সেখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে বিভক্তি। এবং এই বৈঠকগুলোতে গতকাল এবং আজকে দুভাগে তো ভাগ হয়ে গেছে, এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করছে, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে ওয়াকআউটও হচ্ছে। তার মানে ঐকমত্য কমিশনের মধ্যে মতবিরোধ, এখানে পার্লামেন্ট নাই তো, জি এটা ওয়াকআউট, এটি একটা মিনি পার্লামেন্ট হয়ে গেছে আর কি। তো এই চর্চাটা কি, যেটা রিপন ভাই বললেন যে একটা গণতান্ত্রিক চর্চা পার্লামেন্টের বিকল্প হিসেবে, এরকম নাকি এই যে পরিবর্তিত পরিস্থিতি মানে লন্ডন বৈঠক পরবর্তী পরিস্থিতির নেতিবাচক প্রভাব এটা? ধন্যবাদ নাজুল ভাই, এবং সেই সাথে আমার সাথে বিজ্ঞ একজন সমালোচক আমার শ্রদ্ধাভাজন রিপন ভাই এবং গ্লোবাল টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আমি এভাবে একটু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখুন, আমি আশাবাদী এই কারণেই যে বয়কট করুক অথবা প্রতীকী বয়কট করুক না কেন, বা যতগুলো বিতর্কই তৈরি হোক না কেন, যেটা আপনি বলছিলেন, আমি এই জায়গাতে আশাবাদী। আমি মনে করি দিন শেষে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন আপনি দ্বিতীয় দফায় একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা প্রতীকী বয়কট করেছেন, বা এনসিপি নতুন করে একটা ইস্যু তুলেছেন, যেটা আপনি বলেছেন পেশাজীবীদেরকে এখানে সম্পৃক্ত করা। এগুলো হচ্ছে কি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই লন্ডন বৈঠকের আগে অনেকগুলো ইস্যু কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। লন্ডন বৈঠকের পর যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা স্বস্তি এবং এক ধরনের স্থিতিশীলতা যখন মোটামুটি সমাজে বিরাজমান, তখন আরও কিছু নতুন ইস্যু এখানে আসবে। এবং এটাকে আমি স্বস্তি স্থিতিশীলতাটা কি রাজনীতিক মহলের একটি অংশে না, আমি মনে করি আরেকটি অংশে তো আমরা অস্থিতিশীলতা, অসন্তোষ, আমি সামগ্রিকভাবে জনগণের কথা বলছি। আমি রাজনৈতিক দলের চাইতে মনে করছি জনগণ, যারা এই রাষ্ট্রের মালিক, কিন্তু জনগণ যে স্বস্তিতে আছে তার নমুনা লক্ষণ প্রমাণ কি দেখছি? আমি সেই জায়গায় আসছি। তাদের ভিতরে এক ধরনের স্বস্তি আমার কাছে মনে হচ্ছে, আমার বিবেচনায়। এখন যে ইস্যুগুলো নিয়ে আসছে, এটা দুটি ইস্যু আমি মনে করি, দুটো প্রেক্ষাপটে। একটি হচ্ছে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটি, এটি হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে লন্ডনে গিয়ে এটা বৈঠক করা দরকার কি, এটা আসছে প্রসঙ্গক্রমে। এবং সেখানে আপনার যেটি নিয়ে অনেক রাজনৈতিক দল কিছু কথা তুলেছেন, আমি মনে করি যে এখানে বেসিক্যালি একটা বার্গেনিং পয়েন্ট নিয়ে আসার জন্য, বার্গেনিং করার জন্য, অর্থাৎ কে কারভাবে কতটুকু তার রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে কতটুকু অর্জন করতে পারে, সেটির একটা পর্ব এখন চলতেছে। যেটা আপনি বলছেন যে রাজনৈতিক এই যে ঐক্যমতের জায়গায় কিছু বিতর্ক তৈরি হচ্ছে, আমি বিতর্ক মনে করি না, আমি মনে করি এখানে এক ধরনের বার্গেনিং চলতেছে। যেমন এনসিসি যেটা বলা হয়েছে যে ন্যাশনাল এই যে আপনার কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা যার মাধ্যমে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের সাংবিধানিক পোস্টগুলো তো বিশেষ করে, এটি ধরে নিয়েছে যে একটা অন্যান্য অপর রাজনৈতিক দল তারা ধরে নিয়েছে যে বড় রাজনৈতিক দলগুলো হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সুতরাং এটি যদি বার্গেনিং করে ওই জায়গাগুলোতে তারা উত্তরণ ঘটাতে পারে, তো যেটি বলা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থার যে জায়গায়। কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি সকল সংস্কার, সকল কার্যক্রম, সব রাজনৈতিক দল যদি একমত না হয়, বিশেষ করে বড় বড় স্টেক হোল্ডার যারা, তাহলে আপনি কি ঐক্যমতে পৌঁছতে পারবেন? সম্ভব নয়। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতে এটি যথার্থই, কারণ ওভারনাইট অনেক কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তারপর আমি মনে করি সাংবিধানিক পোস্টগুলোতে সেখানে ধরেন আমরা এসএসসি আলোচনাটা আসবো, তার আগে আমি বলছি যে এই নতুন বাস্তবতা যেটি আমরা দেখছি, এটি কি কেবলই লন্ডন বৈঠকের প্রভাব, নাকি ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করে করে যে জায়গায় এসছে এখন চূড়ান্ত হওয়ার কথা, যেগুলোতে দ্বিমত আছে সেগুলোতে একমত হওয়ার কথা, সেখানে এসে হঠাৎ করে বিভক্তি বেড়ে যাচ্ছে কেন? এই বিভক্তি বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় এবং তাদেরই একটা অংশ এই নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে আবার অনিশ্চিত দিকে নিয়ে যাওয়া। আমি মনে করি
আমি মনে করি এই জায়গাতে, কারণ এখানে সরকারের পক্ষ থেকে কিছু নমনীয়তা এবং দুর্বলতা আমি লক্ষ্য করছি। কারণ শুরু থেকেই, কারণ সরকার যেটি আপনি উল্লেখ করেছেন, দেখুন সকল রাজনৈতিক দলকে, স্টেক হোল্ডারকে যখন আপনি ঐক্যমত কমিশনে ডাকবেন একটা ডায়লগের মধ্য দিয়ে, সেখানে যে জিনিসটা আসবে সেটি হচ্ছে যে সব রাজনৈতিক দল তো একমত হবেন না সব বিষয়ে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব কিছু এজেন্ডা থাকে এবং তার নিজস্ব কিছু ইডিওলজি থাকে, সেই বিষয়গুলো তো নিশ্চয়ই তারা দেখবেন। এখানে আপনি দেখেন যে এই কথাগুলো কিন্তু কেউ নিয়ে আসছে না, ঐক্যমত কমিশন আসছে না, রাজনৈতিক দলগুলো আনে নাই। সেটি হচ্ছে বিগত দিনে যে 3টি নির্বাচন হয়েছে, বিশেষ করে আমি 2018 এবং 24-এর নির্বাচন, এই নির্বাচনে আপনি দেখবেন যে একটা ম্যানুফ্যাকচার নির্বাচন হয়েছে যেখানে আমলা এবং কিছু মিডিয়াও এর সাথে সরাসরি ইনভলভ ছিল। এটি কি এই জায়গা থেকে সংস্কার করতে পেরেছে? আপনি প্রশাসনিক সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, কিন্তু ওই জায়গাতে আর বেশি দূর আগাতে পারে নাই। তাহলে আপনি রাজনীতি শুধুমাত্র নয়, কারণ রাজনীতি পতিত সরকার তো সরাসরি তার ভোটগুলো করে দিয়েছে কিন্তু প্রশাসনিক দায়িত্বে যারা ছিল, অর্থাৎ একেবারে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত, আপনি তাদেরকে কি সংস্কারের আওতায় নিয়ে আসতে পারছেন? সুতরাং আমি যেটা মনে করি যে সংস্কারের সুপারফিশিয়াল কিছু পদক্ষেপ আপনি নিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই ঘটনাটি কোন জায়গায় গিয়ে ঘটবে, এটির বাস্তবায়ন কিভাবে হবে, যে জায়গাটিতে আটকে যাচ্ছে, এগুলো কি তো বলা হচ্ছে মৌলিক সংস্কার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। না, রাষ্ট্র কি প্রয়োজন নাই? না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তো মোরলেস আমি যতটুকু দেখেছি প্রায় 80 থেকে মোর দেন 80% সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত পৌঁছেছেন। তা আপনি যদি 100% ঐক্যমত পৌঁছবে তারপরে আপনি নির্বাচনে যাবেন, এটি কিন্তু আমার মনে হয় যে এক ধরনের নির্বাচনকে প্রলম্বিত করার একটি কৌশল, অপকৌশল আমি মনে করি। যারা বিলম্বিত করতে চায় আপনি বলছেন, তারা এটাতে একমত হলো না, আপত্তি জানালো, তাহলে ঐক্যমত কিভাবে হবে? জুলাই চার্টার, জুলাই সনদ ঘোষণা, এগুলো কিভাবে? না, আপনি 100% ঐক্যমত হবে এটা আপনি আশা করেন কিভাবে? আমি তো ব্যক্তিগতভাবে আশা করি না। আমি মনে করি যে মোরাললেস আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে আপনি ওখানে যদি 100টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে 100টা একমত হবেন এমনটি আমি ব্যক্তিগতভাবে আশা করি না। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ দলগুলো যারা জনগণকে রিপ্রেজেন্ট করে, জনগণের ভ্যানগার্ড হিসেবে যারা কাজ করে, তারা ঐক্যমত আসছেন কিনা। আপনি সবগুলো রাজনৈতিক দলকে একই কাতারে নিয়ে এসে যদি মনে করেন 100তে একমত হয়েছে, এটি আমার কাছে মনে হয় অ্যাবসার্ড, কারণ এটি কখনোই সম্ভব নয়। যদি সেটা সরকার করতে পারেন বা সরকারের তার ক্যারিজমেটিক ক্যাপাসিটি দিয়ে করতে পারেন, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেটা তো আমাদের জন্য নিঃসন্দেহে জনগণ হিসেবে আমাদের জন্য ভালো। ঐক্যমত হয়নি এই অজুহাতে যদি নির্বাচন আরো অনিশ্চিত হয়ে পড়ে, সেটি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ চরমভাবে। সেখানে এই কমিশন এবং সরকারের তাহলে কি ভূমিকা হওয়া উচিত? আমি দেখুন, আমি এই জায়গাতে আরেকটু কথা বলি। দেখেন, আপনি উল্লেখ করেছেন যে জামাতকে বেশি ফ্লোর দেওয়া হচ্ছে, এই নিয়ে সিপিপি কিন্তু একটা প্রতিবাদ করেছে। তার মানে একটা জিনিস হচ্ছে যে আপনি ছোট ছোট ইস্যুগুলোকে কিন্তু বড় করে দেখানো হচ্ছে, যে কাকে বেশি ফ্লোর দেওয়া হচ্ছে, কাকে কোন জায়গায় বৈঠক হচ্ছে। এই জিনিস বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপিকে বেশি কথা বলতে দেওয়া, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, তাদের দিকে বেশি মনোযোগ দেওয়া, এই ধরনের প্রশ্ন তুলে। দেখুন না, কিন্তু ঐক্যমত্য কমিশনের এই বৈঠক তো অনেক দিন চলেছে, 3.5 মাস এক পর্ব চলেছে, দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, আগে তো এই ধরনের প্রশ্ন ওঠে নাই। না, এমনও তো হয়েছে যে অনেক রাজনৈতিক দলকে 16টা রাজনৈতিক দলকে একসাথে রেখেছে, আবার 2-3টে রাজনৈতিক দলকে আরেকদিন রেখেছে। তাহলে এই 16 জন রাজনৈতিক দল যারা প্রধান, তারা তো একটা প্রশ্ন তুলতে পারেন, আমাদেরকে 16 জন একসাথে ডাকলেন আর 2-3 জনকে একসাথে ডাকলেন, এটা নিয়ে তার আপত্তি। এই আপত্তি যদি কোনো রাজনৈতিক দল, কোনো নেতৃবৃন্দ তোলে, যারা রাজনীতি করেন, যারা জনগণকে নিয়ে রাজনীতি করেন, জনগণের সেবার জন্য রাজনীতি করেন, দেশের জন্য, আমি মনে করি যে এটি আসলে জনগণ খুব স্বাভাবিকভাবে বৈষম্য করা হচ্ছে বা বিরূপ আচরণ করা হচ্ছে, এই অভিযোগ আগে একদিকের হতো, এখন অন্য দিকের হচ্ছে। শুনুন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে নাজমুল ভাই। দায়িত্বশীল আচরণ জনগণ প্রত্যাশা করে, অর্থাৎ ছোট ছোট স্থূল জিনিসকে যদি আপনি বড় করে দেখেন, তাহলে জনগণ মনে করবে যে আসলে জনগণের যে জন্য আপনি রাজনীতি করেন, এই দায়িত্বশীলের জায়গা থেকে রাজনৈতিক দলকেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি মনে করি যে ঐক্যমত কমিশন এবং প্রধান যে উপদেষ্টা সহ যে সরকার, আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলি, সেটি হচ্ছে যে লন্ডন বৈঠকের পর আমি ব্যক্তিগত আশাবাদী যে নির্বাচনের যে শিডিউলটা, মোটামুটি একটা রাফ শিডিউল যেটি ঘোষিত হয়েছে বা যেটি নিয়ে কথা হয়েছে, হয়েছে, এবং সেটা প্রাসঙ্গিকভাবে এটি নিয়ে কিন্তু কেউ আপত্তি করেছে আমার কাছে মনে হয় নাই। আর ইস্যুগুলো নিয়ে যেটি আসছে, এটি আমি মনে করি বার্গেনিং এর একটা জায়গা। ছোট্ট করে বিরতিতে যাব। জামাত বলছে ওই বৈঠকের পরে যৌথ ঘোষণা সরকারের নিরপেক্ষতা হারিয়েছে। যদি ভিন্ন ভিন্ন ঘোষণা হতো, তাহলে ওই ঘোষণার মধ্যে যদি ডিফারেন্স থাকতো, তখন সেটা নিয়েও কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা এবং রাজনৈতিক দল সমালোচনা করতো। আমি মনে করি যৌথ ঘোষণা এখানে কোনো সমস্যা নয়।
আপনি দেখবেন যে কোনো একটি ঘটনার পেছনে আসলে আমরা আউটপুটটা কীভাবে পেয়েছি। আমরা যদি ভালো একটা ফল পেয়ে থাকি তাহলে সেটিকে সামনে রেখে ছোট ছোট ইস্যুগুলোকে যদি বড় করে দেখানো হয় তাহলে বুঝতে হবে যে সেখানে দায়িত্বশীল আচরণ রাজনৈতিক দলগুলো করছে না। আমি এখানে বড় একটা ফল পেয়েছি, সেটি হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে, বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপির যিনি প্রধান, মানে ডিফ্যাক্টো প্রধান, ওনার সাথে তো প্রধান উপদেষ্টার কোনো দিন সাক্ষাৎ হয় নাই, এবং বিএনপি চেয়ারম্যানের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই তার শারীরিক অসুস্থতার কারণে। বিএনপির অন্যান্য অপরাপর নেতাদের সাথে বৈঠক হয়েছে, তাহলে অন্য রাজনৈতিক দলের সবার প্রধানের সাথে কিন্তু বৈঠকটা হয়েছে। সেখানে লন্ডনে যাওয়ার পরে যদি প্রফেসর ইউনূস সাহেব ওখানে সাক্ষাৎটা করেন, এখানে এটি তো আপত্তি ভুল জানাচ্ছি